একজন গর্ভবতী মায়ের যদি 7 মাস অথবা 28 সপ্তাহের পূর্বে কোনো কারণ ছাড়া যদি গর্ভপাত হয়ে যায় বা অ্যাবর্শন হয়ে যায়, এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক গর্ভবতী মা আছে যারা কনসেপ্ট করছে, কিন্তু তারা বুঝতে পারে না বা জানতে পারে না। 4 মাস 5 মাস হয়ে যায়, সে বুঝতে পারে না তার কনসেপ্ট হয়েছে, সে যে গর্ভধারণ করেছে এটা সে বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? ওই যে মিনস্ট্রুয়াল ইরেগুলেশন একটা আছে, বা ইরেগুলার মিনস্ট্রুয়াল পিরিয়ড, হয়তো 5 মাস 6 মাস পরে একবার মিনস্ট্রুয়াল সাইকেল হয়, কিন্তু নিয়ম ছিল কি, মাসে অন্তত বা 28 দিনে সাইকেলে একবার হয়। কিন্তু সেটা যখন 5 মাস 6 মাস ইরেগুলার ভাবে হয়, এই মায়েদের যেরকম গর্ভ ধারণ করতে প্রবলেম হয় বা প্রবলেম ফেস করতে হয়, পাশাপাশি তারা যদি কোনোভাবে কখনো গর্ভ ধারণ করেও তারা কিন্তু কনফার্মলি বুঝতে পারেনি। কারণ বিগত দিনগুলোতেও 5 মাস 6 মাস পর মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে, এই মাসে হয়তো হবে, এই আশায় বসে থাকে, অথচ এদিকে মানে কনসিভ হয়ে বসে আছে। তাহলে এই যে বিষয়টা, 5 মাস 6 মাস চলমান, সে হয়তো বাচ্চা নিতে চায় না, কিন্তু কনসিভ হয়ে গেছে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করানো হয়। মোটামুটি 75 থেকে 90 দিনের মধ্যে হলে ট্যাবলেট ফরম্যাটে ওষুধ দিয়ে সেটা গর্ভপাত করানো হয়। তারপরে 90 দিনের উপরে চলে যায়, তখন কোনো ওষুধের মাধ্যমে সাধারণত অ্যাবর্শন করানো সম্ভব হয় না। তখন ডিএনসি নামে এক ধরনের ছোট্ট একটা অপারেশন, ডিএনসি খুবই মারাত্মক, ছোট্ট বিষয় হলেও খুবই মারাত্মক একটা বিষয়। তো ডিএনসি করিয়ে কি করা হয়, গর্ভপাত করানো হয়। তো শোন আসি অ্যাবর্শনের টাইপস, টাইপস অফ অ্যাবর্শন। দুই ধরনের টাইপস আছে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন, যেটা স্বতঃস্ফূর্ত ভাবে হয়, অর্থাৎ আপনা আপনি। এটাতে কোনো রকম কোনো ডাক্তারি পরামর্শ বা বিশেষ করে ডাক্তারের কোনো ওষুধের মাধ্যমে বা ডাক্তারের কোনো সার্জারির মাধ্যমে অ্যাবর্শন হয় না, এটা আপনা আপনি হতে পারে। কি কি কারণে হতে পারে? ধরেন একটা গর্ভবতী মা অ্যাক্সিডেন্টাল ইনজুরিতে পড়লো, সেই ক্ষেত্রে তার অ্যাবর্শন হয়ে যেতে পারে। ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, কনসিভ হয়েছে 5 মাস 6 মাস চলমান, হঠাৎ করে হালকা মানে কি বলবো যে তরল উপাদান হয়তো ভ্যাজানাল ক্যানেল দিয়ে আসতেছে, এই যে একটা খারাপ লক্ষণ, এভাবে অবসান হয়ে যেতে পারে। আবার ধরেন চলাফেরা, খাদ্যাভ্যাস এবং কিছু ড্রাগস আছে, অর্থাৎ ধরেন যে মানে সে জানে না এই ওষুধটা খেলে তার অ্যাবর্শন হয়ে যেতে পারে, বা অ্যাবর্শনের মতো এত বড় কজেস দেখা দিতে পারে, এটা সে হয়তো ওই ওষুধটা খাওয়া পর্যন্ত জানে না। যেমন বেশ কিছু ওষুধ আছে এরকম, যেগুলো প্রেগনেন্সি পিরিয়ডে নিরাপদ নয়, সেফ নয়। এইরকম কিছু কিছু কারণে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়, অর্থাৎ আপনা আপনি হয়ে যায়, বাহ্যিক ভাবে কোনো বল প্রয়োগ করতে হয় না, অ্যাবর্শনের জন্য কোনো ওষুধও খেতে হয় না। আবার দেখা যাচ্ছে যে মানে কোন রকম কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অর্থাৎ সার্জারির মাধ্যমেও অ্যাবর্শন করাতে হয় না। থ্রেটেন্ড অ্যাবর্শন মানে গর্ভাবস্থায় আমরা বলে দিই যে আপনি কোনো ভারী জিনিস উঠাবেন না, সিঁড়ি বেয়ে চলাফেরা করবেন না, বা বাসে, তারপরে আপনার বাইকে বা বিভিন্ন ধরনের অটো, এই ধরনের যানবাহনগুলোতে অন্তত প্রথম 3 মাস বা প্রথম 6 মাস চলাফেরা করবেন না। এরকম ধরেন যে চলাফেরা করছে বা হাঁটা চলা করছে, হালকা ভেজানাল ক্যানেল দিয়ে ফ্লুইড আসছে, এইটা হচ্ছে প্রথমে আসছে, হয়তো 2 দিন পরে বন্ধ, আবার 2 দিন পরে হচ্ছে, এবং মানে আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে যে তার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, অর্থাৎ গর্ভের বাচ্চা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। ইনভিটেবল অ্যাবর্শন, অনিবার্য গর্ভপাত, এটা হচ্ছে একটা ভ্রূণ জরায়ুর লেয়ারের মধ্যে বা আবরণের মধ্যে সঠিকভাবে স্থাপন না হওয়া, অর্থাৎ আটকে না থাকা, হালকা একটু চলাফেরা বা নড়াচড়া করলে দেখা যাচ্ছে গর্ভপাত হয়ে যেতে পারে। কমপ্লিট অ্যাবর্শন, সম্পূর্ণ গর্ভপাত, হয়তো কোনো না কোনো কারণে সম্পূর্ণরূপেই মানে যে ভ্রূণটা ছিল জোড়ার মধ্যে সেটা বের হয়ে গেছে। লাস্ট 4 নম্বরে বলছে ইনকমপ্লিট অ্যাবর্শন, গর্ভপাত হয়েছে কিন্তু বাচ্চার যে ভ্রূণের যে অংশ, সেই অংশের বা জরায়ুর ভেতরে যে ম্যাটেরিয়ালসটা ছিল সেটা সম্পূর্ণরূপে এক্সপালশন হয় না, বের হয়ে আসেনি, কিছু অংশ ভিতরে আটকে আছে, এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ গর্ভপাত। আরেকটা হচ্ছে মিসড অ্যাবর্শন, এটা সাধারণত 6 মাসের পরে গিয়ে হয়, এবং বাচ্চা যখন মোটামুটি তার গঠন হয়ে যায় আর কি, 22 সপ্তাহের পরে মোটামুটি বাচ্চার সব ধরনের গঠন হয়ে যায়, অর্থাৎ হাত পা চোখ নাক মুখ কান সবকিছুই মোটামুটি গঠন চলে আসে, আস্তে আস্তে সেটার গ্রোথ ডেভেলপমেন্ট হয় আর কি। তার যে গ্রোথ মানে গ্রোথ হওয়ার কথা বা তার যে গঠন হওয়ার কথা সেটা হয় না।
না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফরেন পার্টিকেলস হিসেবে জরায়ু তাকে কন্ট্রাকশন করে বের করে দেওয়ার চেষ্টা করছে, মিসড অ্যাবর্শন। তারপরে সেপটিক অ্যাবর্শন, জরায়ুর ভেতরে মানে ভ্রূণের কোনো পার্ট আটকে আছে, সেখান থেকে যদি ইনফেকশন হয় সেটাকে বলা হচ্ছে সেপটিক অ্যাবর্শন। 6টি বিষয় আমরা দেখলাম, যে প্রথমে থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন এবং সেপটিক অ্যাবর্শন। 6 ধরনের অ্যাবর্শন আমরা জানলাম। এখন আসি ইনডিউসড অ্যাবর্শন, প্ররোচিত গর্ভপাত, অর্থাৎ যেটা ইলিগাল ভাবে করা হয়, লিগাল থেরাপিউটিক বা লিগাল বা আইনি গর্ভপাত। থেরাপিউটিক বা লিগ্যাল অ্যাবর্শন, এটা নিয়ে বেশি কিছু বলার নাই, এটা আলাদা একটা পার্ট আর কি। আর ক্রিমিনাল অর ইলিগ্যাল অ্যাবর্শন, এটা নিয়ে একটু বলে দেই। সেটা হচ্ছে ইলিগ্যাল অ্যাবর্শন যেগুলা এখন বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ বিবাহ ছাড়া ফিজিক্যাল ইনভলভ হওয়ার মাধ্যমে যদি দেখা যাচ্ছে যে কনসিভ হয়ে যায়, হ্যাঁ, গর্ভধারণ করে ফেলে কেউ, সেই ক্ষেত্রে পরবর্তীতে কি করে, তারা হয়তো বুঝতে পারে না, একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যখন সব রকম মানে প্রেগনেন্সির সব রকম সিমটমস দেখা দেয়, ততদিনে হয়তো দেখা যাচ্ছে যে 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, তখন কি করে, তারা ডিএনসি করা, ডায়ালিটেশন অ্যান্ড কিউরেটেস, যেটাকে সার্জারি, নর্মাল একটা সার্জারি বলা হয় কিন্তু সিভিয়ার ব্লিডিং হয়, ডিএনসির মাধ্যমে যে অ্যাবর্শনটা করা হয় এটাকে বলা হয় ইলিগেল অ্যাবর্শন বা ইনডিউসড অ্যাবর্শন। এক কথা, কি কি কারণে অ্যাবর্শন হয়ে যায় আমরা সেটা একটু দেখবো। ক্রোমোজোমের অস্বাভাবিকতা, অর্থাৎ আমরা জানি যে ছেলেদের মধ্যে এক্স এবং ওয়াই নামক দুইটা ক্রোমোজোম থাকে, এবং মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম গুলোর যদি অস্বাভাবিকতা থাকে, অর্থাৎ ক্রোমোজোম গুলো যদি স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে। বিশেষ করে যে জরায়ুর ভেতরে ভ্রূণটা ভালোভাবে প্রতিস্থাপন না হওয়া। আচ্ছা, তারপরে 2 নম্বর, জরায়ুর অস্বাভাবিকতা। জরায়ুতে যদি কোনো ইনফেকশন থাকে, জরায়ুর যদি কোনো ডিজিজ থাকে, অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন, জরায়ু যদি সবসময় সংকোচনের মাধ্যমে থাকে, মানে এইরকম জরায়ুর অস্বাভাবিকতা যদি থাকে বা জরায়ুর কোনো ডিজিজ থাকে, সেক্ষেত্রে হয়তোবা অ্যাবর্শন হয়ে যেতে পারে। তারপরে সংক্রমণ, রুবেলা এবং হারপিস, সাইটোমেগালো ভাইরাস, সাইটোমেগালো ভাইরাসের মাধ্যমেও কি হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে। ডায়াবেটিস মেলাইটাস, প্রিভিয়াস ডায়াবেটিস মেলাইটাসের হিস্ট্রি থাকলে, এই ডায়াবেটিস মেলাইটাস অতিরিক্ত গ্লুকোজের কারণে দেখা যাচ্ছে জরায়ুর কন্ট্রাকশন বেড়ে যায়, আর জরায়ুর কন্ট্রাকশন বেড়ে গেলে জরায়ুর ভেতরে থাকা, কন্ট্রাকশন মানে হচ্ছে চাপ দেওয়া, জরায়ুর ভেতরে থাকা বিশেষ করে এই যে ভ্রূণ, এই ভ্রূণকে কি করে জরায়ুর কন্ট্রাকশনের মাধ্যমে বের করে দিতে চেষ্টা করে। তারপরে হাইপার থাইরয়েডিজম, থাইরয়েড হরমোন যদি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে। তার আর একটা ব্যাপার আছে এখানে, যে দেখবেন যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কনসিভ হওয়াটা অনেকটা মানে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, মানে কনসিভ হতে চায় না। তো হাইপার থাইরয়েডিজম এটা কিন্তু খারাপ, আবার হাইপোথাইরয়েডিজমও কিন্তু খারাপ। উচ্চ রক্তচাপ, প্রিভিয়াস হিস্টোরি অফ হাইপার টেনশন, অর্থাৎ যদি কারো আগে থেকেই উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে। তারপরে বলছে রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিক পেশেন্ট যদি হয় সেই ক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে অজানা কারণ, অর্থাৎ কি কারণে অ্যাবর্শন হয়েছে এটা আমরা জানি। এই হলো অ্যাবর্শনের কজেস। কমপ্লিকেশন বা জটিলতা, তীব্র রক্তক্ষরণ হতে পারে, তারপরে সেপসিস দেখা দিতে পারে, সংক্রমণ বা ইনফেকশন হয়ে যেতে পারে, জরায়ুর ছিদ্র এটা ওপেনিং থাকতে পারে, আর একটা হচ্ছে বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি, হ্যাঁ, পরবর্তীতে মা হওয়ার সম্ভাবনাটা কমে যাওয়া। আচ্ছা, কজেস অফ ডেথ ডিউ টু অ্যাবর্শন, গর্ভপাতের জন্য মৃত্যুর কারণ সমূহ, রক্তক্ষরণের কারণে শকে চলে যাওয়া, অতিরিক্ত পরিমাণে ব্লিডিং, ব্লিডিং ম্যানেজ করতে না পেরে যদি পেশেন্ট শকে চলে যায়, অর্থাৎ ফ্লুইড ইমব্যালেন্সে ভোগে। তারপরে আঘাত বা ইনজুরি, অর্থাৎ যদি সজোরে জরায়ুতে আঘাত লাগে সেই ক্ষেত্রে হতে পারে। সংক্রমণের বিস্তার, সমস্ত পেটে সংক্রমণ, জেনারেলাইজড পেরিটোনাইটিস, ইনফ্লামেশন অফ অ্যাবডোমেন, পেরিটোনাইটিস। তারপরে সেপসিস, কিডনি ফেলিওর হয়ে পেশেন্ট মারা যেতে পারে। এগুলো হচ্ছে খুব মানে ক্রিটিক্যাল কন্ডিশন, আর ক্রিটিক্যাল কন্ডিশন। এইটা হলো অ্যাবর্শন নিয়ে আলোচনা।